There is another debacle in Bangladesh. Army took over power and Sheikh Mujib is believed to be either killed or taken prisoner. It's really sad. সব শেষ হয়ে গেল একদিন এক রাতে। সেদিন তো আমি এটা আমার ভাষা, আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ এরকম কথা আমরা মানে চিন্তাই করতে পারতাম না। এটা একটু মর্মান্তিক এক্সপেরিয়েন্স। আমরা কি এমন লাভটা আপনারা দিলেন আমাদের? বঙ্গবন্ধু একটা জাতিকে একত্র, আবার সেই জাতিকে আপনারা ধর্ম বর্ণ নানান ভাবে বিভাজিত, একতার জায়গায় নিয়ে আসলেন আপনারা বিচ্ছিন্ন। কোন যুক্তিতে? অগাস্ট 15, 1975 মে মাসে আমার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, জুলাই মাসে আমার রেজাল্টও বেরিয়ে গেছে, আমি ব্যারিস্টার হয়ে গিয়ে তখন আমি একটা পার্ট টাইম চাকরি করি। সে পার্ট টাইম চাকরি করার জন্য সকালবেলা বেরোতে হয়। তা আমি আমার ওয়াইফ উঠে নাস্তা বানাচ্ছি, আমার মেয়েকেও রেডি করছে, 75-এর কথা বলছি। আমরা তখন সাউথ লন্ডনের বালামে থাকি। ওই রেডিওটা অন করাই থাকে, ওই বিবিসি রেডিওটা অন করা থাকে, গান বাজনাও হয়, ওয়েদার রিপোর্টও দেয়, বিভিন্ন ছোট ছোট সংবাদও দেয়। হঠাৎ করে বলে বসলো, there is another debacle in Bangladesh. Army took over power and Sheikh Mujib is believed to be either killed or taken prisoner. Either, ঠিক মতো বলতে পারিনি, either killed or taken prisoner. এই হলো প্রথম নিউজ দেখি আমি শুয়েই ছিলাম, তড়াক করে লাফ দিয়ে উঠলাম এবং আমার মনে হলো যে আমার ওয়াইফ তো শোনে নাই, ও তো রান্না করে। তা আমি কয়েক মিনিট পরে তার ডাকলাম যে এদিকে আসো। তো সেও বুঝতে পারছে না যে কী জন্য ডাকলাম, তাড়াহুড়া বেরোবো এখন কাজে, উনিও চাকরি করেন, উনিও যাবেন। তা বললাম যে বসো, আজকে আর যাওয়ার দরকার নেই। তা আমরা দুজনেই তো বুঝতেই পারতেছেন আমার ওয়াইফ যে আমি কী জন্য ডাকলাম, কেন অফিসে কাজে যাওয়া দরকার নেই, আমারও বা অফিসে যাওয়া দরকার নেই, ব্যাপারটা কী। তা আমার বেশ খানিকটা সময় লাগছিল তাকে বুঝায় বলতে যে শেখ মুজিব আর নেই, আমাদের বঙ্গবন্ধু আর নেই। কারণ বঙ্গবন্ধু আর বাংলাদেশ তো সমার্থক হয়ে গেছিল, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ তো আমরা ঠিক একটা কল্পনা করি নাই আর কি। এটা একটু মর্মান্তিক একটা এক্সপিরিয়েন্স। 15ই আগস্টের ঘটনার আগের ঘটনাটা হচ্ছে 14ই আগস্ট ঢাকা শহরের যত সাংবাদিক, বিশেষ করে ফটোগ্রাফাররা, বঙ্গবন্ধু এই প্রথমবারের মতো একজন প্রাইম মিনিস্টার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করতে যাবে। সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন রঙে সাজানোর চেষ্টা করেছে, ছেলেমেয়েরা খুব উৎফুল্ল। ওই দিন আমার মনে আছে আমি দুপুরবেলা শেখ কামালের রুমে আমি গেছিলাম ওর সঙ্গে দেখা করতে। শেখ কামালের সঙ্গে আমার একটা খুব চমৎকার বন্ধুত্ব ছিল, সেটা গল্পটা এখন নাই বললাম। তো আমি গেছি, গিয়ে দেখি ও খুব ব্যস্ত, ওর ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা হাজির, আমাদের ডিপার্টমেন্টে কী হবে এই সেই। যাই হোক, ওখান থেকে আমি চলে আসলাম। আসার পরে ইউনিভার্সিটিতে ঘুরে দেখলাম কী হচ্ছে, বিভিন্ন আয়োজন। আসলাম ক্লাবে, সেখান থেকে অফিসে গিয়ে মিটিং ডাকা হলো অফিসে সবাইকে, যে কে আমাদের ফটোগ্রাফারে কে কোথায় থাকবে। আমরা খুব আনন্দ নিয়ে এই প্রোগ্রামগুলো হাতে নিলাম, বাসায় চলে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠলাম, ঘুম হচ্ছিল না বলেই চলে, যে বেশ সকাল থেকেই তো ইউনিভার্সিটিতে যেতে হবে। তো রেডি হয়ে আমি প্রায় কাপড় চোপড় পরা, ক্যামেরা বোধ আমার গলায়, এমন সময় আমার পাড়ার একটা ছেলে এসে নক করলো, কী খবর? তো বললো যে এরকম রেডিওতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বঙ্গবন্ধু ইজ নো মোর। কী বলো? আমি খুব অবাক হয়ে গেলাম এবং আমি নিজেও রেডিও খুললাম, পরে যা শুনলাম তাই। এমন একটা ঘটনা পরদিন ঘটতে পারে। আগের দিন এত চমৎকার একটা মুড নিয়ে অফিস থেকে বাসায় গেলাম, সকালে ইউনিভার্সিটি কভার করবো। ইটস রিয়েলি স্যাড। সব শেষ হয়ে গেল একদিন এক রাতে। এরপরে আমি হাঁটতে হাঁটতে প্রেস ক্লাবে আসলাম। আসার পরে প্রেস ক্লাবে হাতে গোনা একজন দুজন লোক সবাই এসে পৌঁছেনি। এটা অঘোষিত কারফিউর মতো হয়ে গেছিলো। বেলা 11টার দিকে আমার মনে হলো একটু ওদিকে যাব, যথেষ্ট সাহস নিয়ে ক্যামেরা নিয়ে। আর আমার 120 ক্যামেরা তো তেমন কিছু হওয়ার কথা না, তার মনে একটু দেখে আসি। আমার মনে আছে আমি ইউনিভার্সিটির ভেতর দিয়ে বোধহয় রিক্সা দিয়ে কলাবাগান পর্যন্ত গিয়েছিলাম। ওখানে আমার পরিচিত দুইজন সার্জেন্ট ছিল, ওরা বললো যে রফিক আপনি আর সামনে যেন না, পরিস্থিতি ভালো না। কি ভালো না এটুকু আর বলেনি। আমি সিচুয়েশন দেখে ভাবলাম
হবেও না আমার ক্যামেরায় কিছু, আমি আবার ব্যাক করলাম, তবে ট্রাই করেছিলাম। I got a phone call, I remember, from the wife of my colleague, Professor Anisa Rahman. This is Dora Rahman. At, I think, must have been around 6 in the morning. Who very cryptically, she had given me some letters to carry to Anis. And she very cryptically told me I would not be traveling to Bangkok that afternoon. So I said, why? What is going on? She said, you don't know what is happening. Bangabandhu has been assassinated. So I immediately put down the phone and went and put on the television set. In fact, I think she may well have just told me to go, and if I didn't know what was going on, I should simply go and put on the television set. And so I went there, and then I woke up Salma, and we then where we saw Major Dalim making those famous remarks. This is Major Dalim speaking, and then announcing that Bangabandhu had been assassinated. And of course, that went on over a period of time, and naturally everyone was in a state of total shock. It only took a more definitive shape when the swearing-in process was initiated. I think it was done at the radio station in Bangladesh, Betar at that time, in which Hunkar Mushtaq was sworn in. But more to the point, he was sworn in with the 3 service chiefs in attendance, and in fact saluting him at the end of the ceremony. And we saw that the cabinet members of the Awami League, at least most of them, but not the key members, were also present at the swearing-in ceremony, all looking terrified and shell-shocked at that moment in time. Over the next few days, more particulars unfolded, but it was still very unclear as to what the whole thing was all about, as to whether this was a military plot or whether this was a adventure initiated by some majors, and the presence of a number of Awami Leaguers, with Hunkar Mushtaq, who was one of the senior colleagues of Bangabandhu, emerging as the president, and a number of other Awami Leaguers like Tahiruddin Thakur, actually then being beside him through this process, and with the ministers also participating in the swearing in. The full nature and antecedents of the event were still very unclear at that stage. সেদিন তো আমি এটা আমার ভাষা, আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বঙ্গবন্ধুকে যে মারলো সেদিনের মানে আমি বোধহয় শেষ হয়ে গেছিলাম যখন আমি শুনলাম যে বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে অলরেডি। তবে এই একটা জিনিস আমার ভালো লেগেছে, বঙ্গবন্ধু বলেছে তাদেরকে যে তোরা আমাকে মারবি, এত বড় আমি একটা দেশের নেতা, এইটা কিন্তু বিরাট কথা, যে তোরা আমাকে মারবি, আমি কিছুই করিনি এই দেশের জন্যে। এই যে একটা কথাটা মুখ দিয়ে বের হয়েছে, এটা কিন্তু তার জীবনের সবচেয়ে বড় এক ঘটনা। Whoever he spoke to was greatly impressed by the fact that he was very direct. There were no sort of ambiguities in what he was saying, and he would give reasons for what he was saying so that they would be persuaded that what he was expectations were well founded, reasonable, and merited support. And that is why the extraordinary degree of support we managed to muster internationally was because whenever people met him, they went away convinced that yes, he believed in what he was saying, and that he really reflected the interests of the people. He certainly believed that. He said, I don't believe that there's any Bengali who would be able to lift his hand and kill me. And yet, you see, he was killed in the end. আমেরিকাতে শিকাগোতে আমি মে মাসে 1975 শিকাগোতে চলে যাই আমার একটা বই লেখার কাজ করার জন্য।
আমার মনে হয় রাত্রি 1-1:30 কি 2টার দিকে আমি ঘুমিয়ে আছি, এমন সময় একটা বাঙালি ছাত্র মিশিগান থেকে আমাকে ফোন করলো। ফোন করে তারপরে সে আমাকে এই সংবাদটা দিল। যখন সে আমাকে এই সংবাদটা দিল, প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি, কারণ তখন আমরা বাংলাদেশ, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ, এরকম কথা আমরা মানে চিন্তাই করতে পারতাম না। তারপরে সকালবেলা উঠে তারপরে যখন আরো অনেককে ফোন করে তারপরে যখন আমি তখন শুনেছি যে যারা রেডিওতে গিয়ে অ্যানাউন্স করেছিল তারা তখন ততদিন পর্যন্ত বাংলাদেশ, আমরা বলতাম বাংলাদেশ বেতার বলা হতো, এবং তারা নাকি তখন রেডিও বাংলাদেশ বলেছিল, এবং জয় বাংলা না বলে বোধহয় জিন্দাবাদ কিংবা এই ধরনের একটা কিছু বলেছিল। যে তখন মনে হলো এটা মানে তাহলে কি হতে যাচ্ছে, আমরা কি সেই পাকিস্তানি যে রাজনীতি, পাকিস্তানি যে ব্যবস্থা যার বিরুদ্ধে আমরা এত বছর সংগ্রাম করেছি। তখন দ্বিতীয় যেটা মনে আসলো সেটা হচ্ছে যে আমরা 60-এর পুরো দশকটাতে আমরা এই সামরিক শাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, এবং বাংলাদেশে স্বাধীনতার পরে আমাদের একটা বড় মানে একটা যেটা গৌরব ছিল যে আমরা এখন আসলে পাকিস্তানি যে ধরনের রাজনীতি, যে ধর্মের রাজনীতি কিংবা যে অগণতান্ত্রিক রাজনীতি, সামরিক শাসন, এগুলা থেকে আমরা মুক্ত পেয়েছি, এবং আমাদের মনে একটা গর্ব ভাব ছিল যে আবার এত অল্প সময়ের মধ্যে আবার আমরা একটা সামরিক শাসনের মধ্যে পড়ে গেলাম। যে দুটো জিনিস সব থেকে বেশি ব্যাহত হয়েছে সেটা হচ্ছে আমাদের যে শাসনতন্ত্র, সেটাতে তো 4টা মূলনীতি ছিল, প্রত্যেকটাই অত্যন্ত ব্যাহত হয়েছে, এবং এরপরে আমরা আর কোনোটা, আমরা যেই অবস্থায় 72-এ ছিলাম, এখন যদিও বা বলছি যদি যে আমরা ধর্ম নিরপেক্ষতা আবার আমরা ফেরত এনেছি, কিন্তু তার সঙ্গে আবার আমাদের ওই ইসলাম রাষ্ট্র ধর্ম রয়ে গেছে আমাদের মধ্যে। বাঙালি জাতীয়তাবাদ বলতে আমরা যেভাবে ভেবেছি যে ধর্মের কোনো অবস্থান নেই, কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে যখনই বাংলাদেশি হচ্ছে যে আমরা আবার মুসলমান, আগে তো আমরা বাঙালি মুসলমান এটা তো না, আমরা বাঙালি পরিচয়টা সব থেকে বেশি ছিল, এবং ওটাতেই আমাদের একটা ঐক্যমত হয়েছিল। আর সমাজতন্ত্রকে তো আমরা আর ফেরত আনতেই পারলাম না। এই তার হত্যার মধ্য দিয়ে আমাদের এই শাসনতন্ত্রের যে 4টা মূলনীতির উপরে যে একটা আঘাত আসলো, তারপরে এই 45 বছরেও আমরা আর সেই যে একটা জাতীয় যে একটা ঐক্যমত ছিল এই 4টা পিছনে, সেটা সেই অবস্থায় আর আমরা আর ফেরত যেতে পারলাম না। সেদিনও আমি তৈরি হচ্ছিলাম যে সকালবেলা উঠে তারপর যাব বিশ্ববিদ্যালয়ে, এবং আমার এক বন্ধু সে অনেক পরিশ্রম করে একটা ক্যামেরা জোগাড় করেছে। ক্যামেরার তো আবার অনুমতি নিতে হয়, সে অনুমতিটাও নিয়ে রেখেছে, এবং আমাদের ধারণা ছিল যে বঙ্গবন্ধু কিছু ছবি তোলা, কারণ বঙ্গবন্ধুকে সামনাসামনি আবার দেখবো 7ই মার্চের পর। 7ই মার্চ তাকে দেখেছিলাম, তার শেষ বক্তৃতা শুনেছিলাম, তারপর আর তার কোনো বক্তৃতা শোনা, পত্রপত্রিকায় তার সম্পর্কে জেনেছি কিন্তু বক্তৃতা শোনা। তারপর তো কিছুক্ষণ পর আমার বড় ভাই আমাকে বললেন যে রেডিওটা শোন। তিনি স্তম্ভিত, তাকেও তো অফিসে যেতে হবে, তার চোখ দেখে মনে হলো কিছু একটা করছে। শুনলাম একজন বলছেন মেজর ডালিম যে বঙ্গবন্ধুকে মারা হয়েছে ইত্যাদি, আর আমার শুনতে পারি। সত্যি বলতে আমি ছুটে বারান্দায় বেরিয়ে আসলাম, আমার মনে হলো যেন সমস্ত পৃথিবীতে দুলছে। সেই মুহূর্তের বর্ণনা আমি দিতে পারি। তারপর যা হয়, বড় ভাই তো তার কিছু ফোন টোন করলেন, তিনি তথ্য পেলেন, পেয়ে আমাদেরকে জানালেন, তারপর চুপচাপ বসে থাকলেন, কোনো কথা, কারণ তার তো সবচেয়ে বেশি আঘাত পাওয়ার কথা, কারণ আগের দিন সন্ধ্যাতে তিনি দেখেছেন। তিনি বঙ্গবন্ধু ছিলেন সেই মানুষ যিনি যত
যে অবস্থানে একজন কর্মকর্তা থাকেন, অথবা যাদের আমরা বলি যে কেরানি, এমনকি যাদেরকে বলা হয় পিয়ন, তার কাছে ওই সবাই ছিল তুই, সচিব থেকে নিয়ে পিয়ন পর্যন্ত তুই, এবং সবার জন্য একই অন্তর, একই আন্তরিক। খাওয়ার সময় সবারই ডাক। আমার বড় ভাই মাঝে মাঝে বাড়িতে এসে খেতেন, কিন্তু মাঝে মাঝে যখন বঙ্গবন্ধু বলতেন যে আজকে সবাই মিলে খেতে হবে, তখন বড় ভাই সেখানে একটা অন্তরঙ্গ পরিবেশ চারদিকে ছিল। আর আমি বেরোবার চেষ্টা করছি, কিন্তু ওখানে অনেক কর্মকর্তা থাকতেন সরকারি, এবং জাতীয় সংসদ এবং গণভবনের অধিকাংশ কর্মকর্তা এই অঞ্চলটাতে থাকতেন। গণভবনের ঠিক পাশে, যেখানে আমাদের বাসা থেকে একটু এগিয়ে গেলে একটা মসজিদ, তার পাশে সি টাইপ, বাঁ দিকে ডি টাইপ, আর গণভবনের গা ঘেঁষে ভিতরে চলে গেলে যেখানে থাকতেন কর্নেল জামি, যিনি আত্মত্যাগের সবচেয়ে বড় দৃষ্টান্ত। এই কাজটি অনেকেই পারেননি। তো অনেকেই বললেন আপনি যাবেন না, কারণ এদিকে গেলে কোনো ক্রমে পৌঁছাতে পারে। তারপরও আমি কিছু দূর হাঁটতে হাঁটতে গেলাম, তারপর দেখলাম যে সামরিক যান চলছে, বন্দুক তাক করে। আমি ভাবলাম এখন আর কোথায় যাব। আমার ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে যাই, জানতে চাই যে কি করা যায়, কি হয়। আমার ধারণা ছিল প্রচুর প্রতিবাদ হবে, সেটি হয়নি, কারণ মানুষ হঠাৎ করে এমন আতঙ্কের ভিতর চলে গেল। আমাদের যে জিডিপি হয়েছিল 3.4%, সেই জিডিপি বা প্রবৃদ্ধি আমরা ছাড়িয়ে যেতে পারলাম পুরো 80%। আমরা কি এমন লাভটা আপনারা দিলেন আমাদের হাতে? বঙ্গবন্ধু একটা জাতিকে একত্র করেছে, আবার সেই জাতিকে আপনারা ধর্ম, বর্ণ, নানান ভাবে বিভাজিত, একতার জায়গায় নিয়ে আসলেন আপনারা বিচ্ছিন্ন। কোন যুক্তিতে? যুক্তিগুলি কি ছিল আমি এখনো সত্যিকার অর্থে খুঁজে পাই।